কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা পরিমাণগত রসায়নের উপরে এমসিকিউ এর জন্য দুইটা পার্টে ক্লাস নিছি আলাদা করে। একটা হচ্ছে জারণ বিজারণ অংশের জন্য, আর প্রথম পার্টটা ছিল হচ্ছে রাসায়নিক সমীকরণ ভিত্তিক গণনা, ঘনমাত্রা, অ্যাভোগাড্রো সংখ্যা ভিত্তিক যে গণনা, এগুলো নিয়ে আলাদা আলাদা আলোচনা করছি। তো আজকে যে ক্লাসটা নিতেছি সেটা হচ্ছে তোমাদের পরিমাণগত রসায়নের রিটেন পার্টের উপরে। আসলে হয়েছে কি, তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো, তখন দেখবা কি যে ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রিতে 4টা প্রশ্ন আসে, কিন্তু 4টা প্রশ্নের মধ্যে আবার ক খ গ ঘ এরকম ভাবে ছোট ছোট কি করা থাকে, ভাগ করা থাকে। তো এই ছোট ছোট ভাগ করাতে একটা সুবিধা আছে। সুবিধাটা হইতেছে আগের যে দুইটা পার্টে ক্লাস নিছি ওই দুইটা পার্টে তোমাদের ম্যাক্সিমাম রিটেন পরে আমি পড়াই ফেলছি। যেমন ধরো ছোট একটা প্রশ্ন এরকম দিতে পারে যে 3-4টা যৌগ দিয়ে বললো যে এই মৌলটার জারণ সংখ্যা কত। তো গত ক্লাসে কিন্তু পার্ট 2তে দেখছো, যদি যারা ক্লাসটা করছো তারা দেখবা যে অনেকগুলো জারণ সংখ্যা আমরা কি করছি, সলভ করছি। তো এই টাইপের প্রশ্ন দেখবা বেশি আসে। তারপরেও যদি কোনো কারণে ম্যাথ ট্যাথ বা অন্য কোনো কিছু যদি চলে আসে, এটার জন্য আমরা আজকে কয়েকটা কোয়েশ্চেন সলভ করব রিটেনের জন্য। তবে এনশিওর করবা যে তুমি পার্ট 1 আর পার্ট 2 আগে দেখে নিছো, দেখা তারপর হচ্ছে রিটার্ন ক্লাসটা করো, তাহলে তোমার জন্য অনেক কিছু বুঝতে কি হবে, সুবিধা হবে। কারণ এখানে হচ্ছে আমরা খালি কোয়েশ্চেন সলভ করব। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে যেহেতু কেমিস্ট্রিতে রিটার্নের ছোট ছোট প্রশ্ন আসে, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য যেহেতু আমাদের কনসেপ্ট আমরা ডেভেলপ করে দিছি, ক্লিয়ার করে দিছি যে এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসলে এইভাবে আনসার করবা, এগুলো তো পড়বাই। সাথে হইতেছে তোমরা বোর্ড পরীক্ষার জন্য যে ক এবং খ এর জন্য যে প্রশ্নগুলো পড়ছিলে ওইগুলো একটু ভালোভাবে দেখো, একবারে বাদ দিয়ে দিও না। দেখবো ওইখান থেকে প্রশ্ন কি পড়ছে, রিটেনে কমন পড়ে গেছে। তো আর কথা না বাড়াই, চলো আমরা শুরু করে দিই যে রিটেন পার্টে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, যাতে তোমরা দেখলে বুঝতে পারো যে আসলে এই টাইপের কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে আসে। তো প্রথমে আসে হচ্ছে, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা ভিত্তিক যে গণনা ছিল ওই রিলেটেড একটা প্রশ্ন। প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো, যে প্রশ্নের মধ্যে বলা আছে 9 গ্রাম পানিতে, কোয়েশ্চেনের ইনফরমেশন দেওয়া আছে কিসের উপরে, 9 গ্রাম পানির কথা বলা আছে। তার মানে পানির ব্যাপারে এখানে ভর দেওয়া আছে। এ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে কত মোল H2O বিদ্যমান। তাহলে আমরা পরিমাণগত রসায়নের পার্ট 1-এ কিন্তু দেখে আসছি যে ডাব্লুর সাথে এন এর যে সম্পর্কটা ছিল, কি ছিল, এন সমান সমান ছিল হচ্ছে ডব্লিউ বাই এম। তাহলে লক্ষ্য করো এখানে কয় গ্রাম পানির কথা বলা আছে, 9 গ্রাম পানি, তাহলে এখানে 9, পানির আণবিক ভর কত, 18। তার মানে এখানে 0.5 মোল কি বিদ্যমান, পানি বিদ্যমান। যদি একক নিয়ে কথা বলি, এখানে ডব্লুর যে এককটা আছে, এই ডব্লুর এককটা আছে হচ্ছে গ্রাম এককে, আর এই যে আণবিক ভর যেটা, এটার একক হচ্ছে গ্রাম পার মোল এককে। তাহলে একটু লক্ষ্য করো, এই গ্রাম আর এই গ্রাম যদি ক্যান্সেল করে দাও, তাহলে মোলটা যদি উপরে উঠে যায় তাহলে কি হইতেছে, 0.5 মোল। আচ্ছা, বি নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করছে অণুর সংখ্যা কত। তার মানে 9 গ্রাম পানিতে অণু কতগুলা আছে। দেখো এটা মুখে মুখে সলভ করে ফেলা যায়। কেমনে? 18 গ্রাম পানি মানে হচ্ছে 1 মোল, 1 মোলের মধ্যে থাকে কতগুলা, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এখানে আছে কতটুকু, 9 গ্রাম পানি। 9 গ্রাম পানি মানে কি, অর্ধেক আছে, হাফ মোল আছে। তাহলে হাফ মোলের মধ্যে হাফ সংখ্যক, হাফ পরিমাণ কি থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে। তারপরে দেখো আমরা সলভ করি, যেহেতু অণুর সংখ্যা চাইছে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি হইতেছে, আমাকে ইনফরমেশন দেওয়া আছে ডাব্লুর ব্যাপারে, তার মানে আমরা লিখতে পারি n/n ইকুয়াল হচ্ছে আমাদের w/m। তাহলে আমাদের n এর ভ্যালু চাইছে, তাহলে n সমান সমান বলো কয় গ্রাম দিছে, 9 গ্রাম। পানির আণবিক ভর হচ্ছে কত, 18, ইন্টু হচ্ছে n মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। দেখো এখানে কত আসতেছে, 1/2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। তাহলে এই 2 দিয়ে যদি 6 কে ক্যান্সেলেশন করো, তার মানে 3.01 ইন্টু 10⁻, কত আসবে, 23 আসবে। তুমি চাইলে আনসারটা এভাবে বের করে দিতে পারো। যদি এভাবে বের করতে ইচ্ছা না করে, একটা কাজ করতে পারো। কাজটা কি? কাজটা হচ্ছে যে তুমি কি করলা, এটা কার মান, অ্যাভোগাড্রো সংখ্যার মান, এটাকে তুমি এন হিসেবে রেখে দিলা। তাহলে এটাকে যদি এন হিসেবে রেখে দাও, তাহলে শেষ পর্যন্ত আনসারটা কিন্তু এরকম আসবে যে Na/2 আসবে। তাহলে জাস্ট যেহেতু রিটার্নের প্রশ্ন, তো তুমি স্যারকে বুঝাই দিলা যে তুমি এন এর মানটা জানো, একটু ব্র্যাকেটে লিখে দিলা যে এন এর সমান সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। কারো কাছে যদি মনে হয় যে তুমি ক্যালকুলেশনটা করতে পারতেছো না, তোর আনসারটা এইভাবে দিয়ে এসে বইরো। আর যদি তুমি ক্যালকুলেশনটা করতে পারো, তাহলে কইরে দেখাই দিয়ে আসবা। ওকে, আসো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সি। কোয়েশ্চেনটা ভালো মতো পড়ো, কি বলা হয়েছে। ওই যে 9 গ্রাম যে পানি দিছি, ওই 9 গ্রাম পানির মধ্য থেকে হাইড্রোজেন, অক্সিজেন এবং মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। তো পার্ট 1-এ কিন্তু কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম। তোমাকে একটা অণু যদি দেয়, অণু দিয়া যদি বলে যে পরমাণু কয়টা আছে, ইলেকট্রন কয়টা, প্রোটন কয়টা, যা খুশি তা বের করতে বলো, তোমার ফার্স্ট কাজ হচ্ছে কি সংখ্যা বের করা, অণুর সংখ্যা বের করা। তাহলে একটু লক্ষ্য করো তো,
এখানে কিন্তু অণুর কথা বলে না, এখানে চাইছে পরমাণুর সংখ্যা নির্ণয়। তো পরমাণুর সংখ্যা বলুক, যা খুশি তা বলুক, আমাদের প্রথম কাজ হচ্ছে কি সংখ্যা বের করব, অণুর সংখ্যা বের করব। তাহলে একটু আগে কিন্তু করে আসছি আমরা বি নাম্বারে, তারপর এখানে আমি একটু আরেকবার করতেছি। তাহলে লক্ষ্য করো তো, আমাকে ইনফরমেশন দেওয়া আছে 9 গ্রাম পানিতে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে N/Na ইকুয়াল হচ্ছে ডব্লিউ বাই কত, এম। তাহলে আমরা আগে এনটা বের করি। তাহলে এন হচ্ছে 9, এখানে হচ্ছে ডব্লিউ মান হচ্ছে 9, এখানে হচ্ছে 18 ইন্টু হচ্ছে Na, তার মানে Na/2, Na/2। বাবা এটা যেটা বের হইছে এটা কিন্তু পানির সংখ্যা বের হইছে, মানে অণুর সংখ্যা বের হইছে। একটু আগে যেটা বের করলাম বি নাম্বারে, এটা বের হইছে কিন্তু অণুর সংখ্যা। কিন্তু আমার কাছে কিন্তু অণুর সংখ্যা চাই না, চাইছে কার সংখ্যা, হাইড্রোজেন, অক্সিজেন এবং মোট পরমাণু সংখ্যা চাইছে। তাহলে একটু লক্ষ্য করো তো, পানির যে সংকেত আছে, পানির সংকেতের মধ্যে হাইড্রোজেন পরমাণু থাকে হচ্ছে 2টা, অক্সিজেন পরমাণু থাকে হচ্ছে কি 1টা। তার মানে যখন বলবে যে হাইড্রোজেন পরমাণু বের করো, হাইড্রোজেন পরমাণু, তাহলে নিয়মটা কি বলছিলাম, ফার্স্ট কাজ কি বের করা, অণুর সংখ্যা। তাহলে আমরা অণুর সংখ্যা অলরেডি বের করছি। তাহলে অণুর সংখ্যা কত, Na ডিভাইডেড বাই হচ্ছে কত, 2। বলো একটা সংকেতের মধ্যে, মানে এই সংকেতের মধ্যে হাইড্রোজেন থাকে কয়টা, 2টা, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে আনসার কত হচ্ছে Na, এটা একটা আনসার। যদি বলো অক্সিজেন পরমাণুর সংখ্যা, তাহলে খেয়াল করো তো বাবা, এখানে পানির একটা অণুর মধ্যে অক্সিজেন পরমাণু থাকে হচ্ছে 1টা, তাহলে Na/2 হচ্ছে অণুর সংখ্যা, তাকে 1 দিয়ে গুণ করে দাও, তার মানে হচ্ছে Na/ কত, 2। ওকে, এখানে লক্ষ্য করো তো, আরেকটা রয়েছে মোট পরমাণু। দেখো তো, একটা অণুর মধ্যে মোট পরমাণু আছে কিন্তু 3টা, কেন, 2টা হাইড্রোজেন, একটা কি অক্সিজেন পরমাণু আছে। তাহলে আমরা যদি সলভ করি, দেখো অণুর সংখ্যা কত, Na ডিভাইডেড বাই হচ্ছে 2, আর মোট পরমাণু হচ্ছে কত, 3। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। তুমি যদি মান বসাইতে চাও তাহলে বসাইতে পারো, কেমনে, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত আসবে, Na মান কত, 6.023 × 10⁻²3, এটা একটা আনসার। যদি এখানে করো Na/2, তাহলে Na কে 2 দিয়ে যদি ভাগ করো 3.01 × 10⁻23 আসবে। এটা যদি করো এখানে কত আসবে, 3/2 মানে কত, 1.5, তার মানে 6 কে তুমি কত দিয়ে গুণ করে দিবা, 1.5 দিয়ে গুণ করে দিবা। গুণ করে দিলে এখানে কার সংখ্যা, মোট পরমাণু সংখ্যা বেরিয়ে চলে আসবে। এটা হচ্ছে পরমাণুর সংখ্যা যদি বলে। দেখো ডি নাম্বার প্রশ্নে কি চাওয়া হয়েছে, ইলেকট্রন, প্রোটন এবং কি সংখ্যা নির্ণয় করো, নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তাহলে একটু আগে কিন্তু বারে আমি বলতেছি, যখন এই অ্যাভোগাড্রো প্রকল্প থেকে প্রশ্ন আসবে তখন 3 টাইপের প্রশ্ন হইতে পারে। অণুর সংখ্যা জিজ্ঞাসা করতে পারে, পরমাণু সংখ্যা জিজ্ঞাসা করতে পারে, ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রনের সংখ্যা জিজ্ঞাসা করতে পারে। যাই জিজ্ঞাসা করুক, তোমার কাজ হচ্ছে কি বের করা, অণুর সংখ্যাটা বের করা। তাহলে অলরেডি কিন্তু আমরা এখানে অণুর সংখ্যা কিন্তু বের করে রাখছি, ঠিক আছে না। দেখো তো সি থেকে প্রাপ্ত, দেখো তো সি থেকে প্রাপ্ত, ওই পার্টটা আমি আর করলাম না, এটা তো অলরেডি করাই আছে। বলো সি থেকে প্রাপ্ত অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা, অণুর সংখ্যা হচ্ছে Na ডিভাইডেড বাই হচ্ছে কত, 2। এটা হচ্ছে অণুর সংখ্যা। কিন্তু এখন আমার বের করা লাগবে কিসের সংখ্যা বলো তো দেখি, ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা একটু হিসাব করে ফেলি যে একটা পানির অণুর মধ্যে ইলেকট্রন কয়টা আছে, বলো 2টা, হাইড্রোজেনে আছে 2টা, আর অক্সিজেনে আছে হচ্ছে 8টা, তার মানে আছে হচ্ছে কয়টা, 10টা আছে। যদি বলি প্রোটন সংখ্যা, দেখো তো 2টা হাইড্রোজেনে আছে 2টা, অক্সিজেনে আছে 8টা, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে কত, 10। যদি বলে নিউট্রন সংখ্যা, হাইড্রোজেন একমাত্র মৌল যার মধ্যে কোনো কি নাই, নিউট্রন নাই, তাহলে হাইড্রোজেনের জন্য নিউট্রন সংখ্যা হচ্ছে 0, আর অক্সিজেনের মধ্যে নিউট্রন আছে হচ্ছে কয়টা, 8টা, তার মানে কত হচ্ছে 8। তার মানে অণুর সংখ্যাগুলোকে আমরা এই সংখ্যা দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমাদের ইলেকট্রন, প্রোটন আর কি বের হয়ে পড়বে, নিউট্রন সংখ্যা বের হয়ে পড়বে। তাহলে আসো সলভ করি। যদি বলে ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা, বলো অণুর সংখ্যা কত, Na ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু ইলেকট্রন মোট আছে কয়টা, 10টা, তাহলে ইন্টু কত দিয়ে গুণ করলাম, 10 দিয়ে গুণ করলাম, তাহলে এর আনসারটা কত আসবে, 5Na। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা। যদি বলে প্রোটন সংখ্যা, দেখো তো প্রোটন আর ইলেকট্রন দুইটা কি সমান সমান আছে না, তাহলে আনসার তো সেমই আসবে। তারপরে এখানে যদি আমরা করি Na/2 ইন্টু হচ্ছে কত, 10, তাহলে কত আসতেছে, এখানেও আসতেছে 5Na। এটা হচ্ছে আরেকটা আনসার। যদি নিউটন সংখ্যা বের করো, দেখো তো আমরা অলরেডি ডান পাশে লিখে রাখছি নিউটন সংখ্যা। তাহলে আমরা কি করব, অণুর সংখ্যা ইন্টু, বলো নিউটন কয়টা আছে, 8টা আছে, তার মানে এখানে 4Na। এটা যে বের করলাম, এই পুরা একটা পানির অণুর মধ্যে কতগুলো ইলেকট্রন, প্রোটন আর কি আছে, নিউট্রন আছে। তোমাকে যদি আরো স্পেসিফিক ভাবে বের করতে বলতো, তোমাকে যদি বলতো যে হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন আছে, যার কথা বলবে তার মান দিয়ে গুণ করে দিবা। তাহলে বলো তো শুধু হাইড্রোজেন ইলেকট্রন আছে কয়টা, এখানে 2টা আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতাম।
যদি বলতো অক্সিজেন ইলেকট্রন কয়টা আছে, তখন কিন্তু গুণ হইতো কত দিয়ে, 8 দিয়ে, কারণ শুধু অক্সিজেন ইলেকট্রন হিসাব চাইছে। আর আমরা এখানে যে হিসাবটা করছি এটা কিন্তু সম্পূর্ণ পানির ক্ষেত্রে হিসাবটা করা হয়েছে, ঠিক আছে? তো অ্যাভোগাড্রো প্রকল্প থেকে এই টাইপের প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করতে পারে। আর এখানে আমি পানি দিয়ে অঙ্কটা দিছি, যদি কোনো গ্যাস দিয়ে অঙ্ক দিত তাহলে তোমাকে এসটিপি, এনটিপি অথবা এসিটিপিতে আয়তনও জিজ্ঞাসা করতে পারতো। তো এই সকল টাইপের প্রশ্ন আমি পার্ট 1-এ ভালোভাবে পড়াই আসছি। ওই সমীকরণ দিয়েই তুমি রিটেনে সবকিছু কি করতে পারবা, সলভ করতে পারবা। ওকে, দেখো প্রশ্নটা গুরুত্বপূর্ণ আসতে পারে। কি বলছে যে একজন হিমালয় পর্বত আরোহীর দৈহিক শক্তি অর্জনের জন্য প্রতি ঘন্টায়, ইনফরমেশনটা লক্ষ্য করো, কত গ্রাম, 35 গ্রাম গ্লুকোজের প্রয়োজন হয়। এই হিসাবটা কত ঘন্টায় দিছে, 1 আওয়ারের জন্য 35 গ্রাম খরচ করে। এক দিনের মানে 24 ঘন্টা যাত্রার জন্য প্রয়োজনীয় গ্লুকোজ দেহকোষের জারণকালে অক্সিজেন সিলিন্ডার থেকে ব্যয়িত অক্সিজেন গ্যাস উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ গ্রাম এবং কোন এককে নির্ণয় করো, লিটার এককে নির্ণয় করতে বলছে। তার মানে সহজ কথা কিছুই না, যে দেহে থেকে যে গ্লুকোজটা যে ক্ষয় হইতেছে, ওই গ্লুকোজটার সাথে অক্সিজেনের দ্বারা কি হচ্ছে, বিক্রিয়া হইতেছে। তাহলে বলো তো দেখি রিঅ্যাকশনটা কি। রিঅ্যাকশনটা হচ্ছে C6H12O6 প্লাস 6O2, খুবই কমন একটা বিক্রিয়া, 6 কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 হচ্ছে কি পানি। এটা হচ্ছে সমীকরণ ভিত্তিক গণনা থেকে যদি আসে এই টাইপের প্রশ্ন দিতে পারে। তো বাবা এখানে একটু লক্ষ্য করো যে তোমাকে প্রতি ঘন্টার হিসাব দেওয়া আছে, তাহলে তোমার একদিনে মানে ওয়ান ডেতে 24 ঘন্টার কথা বলছে, তাহলে একদিনে কি পরিমাণ গ্লুকোজ তোমার দরকার, C6H12O6, এটা কি পরিমাণ আসলে দরকার, এটা দরকার হচ্ছে 1 ঘন্টায় যেহেতু লাগে হচ্ছে 35 গ্রাম, তাহলে 24 ঘন্টায় লাগবে ইন্টু হচ্ছে কত 24, যদি গুণ করো তাহলে এই মানটা আসবে হচ্ছে 840 গ্রামের মতো। ওকে, এটা গুণ করে দেখতে পারো এখানে যে 35 আর এখানে হচ্ছে 24, তাহলে এখানে 0, 4 5 করে 3 4 12 আর 2 হচ্ছে কত 14, 10 0, 3 দুগুণে 6 আর এখানে হচ্ছে 2 8, কত হলো না কি করছি, 4 5 20, 2 3 4 12 আর 2 কত 14, ফাইন। 5 দুগুণে কত 10, লিখলাম 10, 3 দুগুণে 6 আর এখানে হচ্ছে কত 7, তার মানে এটা 0, এটা 4 আর এটা হচ্ছে কত 8, হ্যাঁ 840 গ্রাম। এটাই লিখছে আর কি সরাসরি 800 কত গ্রাম, 40 গ্রাম। যাই হোক, এটা করতে পারবো তোমরা নিজেরা, তো দেখাই দিলাম। এখন তার মানে ওই আরোহীর একদিনে 840 গ্রাম গ্লুকোজের আসলে প্রয়োজন। এখন তোমার কাছে জিজ্ঞাসা করছে সিলিন্ডার থেকে কি পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যয় হইতেছে আর কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হইতেছে। তার মানে তোমাকে ইনফরমেশন দেওয়া আছে গ্লুকোজের ব্যাপারে, এটার সাথে এটার সম্পর্ক করব, আবার এই গ্লুকোজের সাথে কার্বন ডাইঅক্সাইডে কি করব, সম্পর্ক করব। তাহলে সমীকরণ ভিত্তিক যে গণনা পার্ট 1-এ বলছিলাম যে স্টোকিওমেট্রি দিয়ে এটা কি করা যায়, সলভ করা যায়। দেখো তো বাবা, এই জায়গা থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি যে এখানে গ্লুকোজের জন্য N অফ গ্লুকোজ C6H12O6 ডিভাইডেড বাই 1, স্টোকিওমেট্রি নিয়ম অনুসারে এটা হচ্ছে 1, কোত্থেকে আসলো এটা পার্ট 1-এ পুরোপুরি ব্যাখ্যা দেওয়া আছে, ইকুয়াল অক্সিজেনের জন্য যদি আসো তাহলে N অফ অক্সিজেন ডিভাইডেড বাই হচ্ছে কত 6, তাহলে অক্সিজেনের আমরা ভরটা বের করব। তাহলে এই Nটাকে যদি ভাঙায় লিখি, বলো তো এটা কি লেখা যায় যে W/M ইন্টু হচ্ছে 6, এই পোর্শনটা হচ্ছে আমাদের অক্সিজেনের জন্য, তাই না, ইকুয়াল এখানে গ্লুকোজেরও কিন্তু ভর বের করছি আমরা, কত গ্রাম লাগতেছে প্রতিদিন 840 গ্রাম, তাহলে এখানে W/M এই পোর্শনটা হচ্ছে গ্লুকোজের জন্য C6H12O6, তাহলে বলো এখান থেকে আমরা কার মানটা বের করব, ডব্লিউর মান, অক্সিজেনের ভরটা বের করব। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি যে ডব্লিউ অফ অক্সিজেন সমান সমান, বলো গ্লুকোজ 24 ঘন্টায় কতটুকু খরচ হয় 840 গ্রাম, ইন্টু বাবা এম অক্সিজেনের ভর কত 32, ইন্টু হচ্ছে কত 6, ডিভাইডেড বাই এম, এটা কার এম, গ্লুকোজের আণবিক ভর, গ্লুকোজের আণবিক ভর কত 180, এই শূন্য ক্যান্সেল করে দিলাম, এটাকে কারাগারি করলাম 3, এটাকে যদি ক্যান্সেলেশন করো এখানে 2, 28, 28 ইন্টু 32 যদি সলভ করো মানে 28 ইন্টু কত 32 গুণ করে দিলেই এটা কার ভর বের চলে আসবে, অক্সিজেনের ভর চলে আসবে, সিম্পল। আবার এটার আয়তনও চাইছে, আমি ভরেরটা করে দিতেছি, তোমরা বাসায় আয়তনটা প্র্যাকটিস করবা, খুবই সিম্পল জিনিস। দেখো উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ গ্রাম এবং কোন এককে বের করো, লিটার এককে, এটা হবে লিটার একক। ওকে,
তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, দেখো তো আবার কি আমরা স্টোকিওমেট্রিক সমীকরণ ব্যবহার করতে পারি কিনা, স্টোকিওমেট্রি ইউজ করতে পারি কিনা। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে করতেছি হিসাবটা। দেখো এন অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই, বলো কার্বন ডাই অক্সাইড কয় মোল আছে, 6 মোল, তাহলে 6 দিয়ে ভাগ, ইকুয়াল এন অফ গ্লুকোজ। গ্লুকোজ দিয়ে কেন করতেছি, কারণ গ্লুকোজের ভরটা আমার কাছে জানা আছে যে 24 ঘন্টায় সে কতটুকু খরচ করে। গ্লুকোজের আগের সংখ্যাটা হচ্ছে কত, 1, তার মানে এটার জন্য লিখতে পারি W/6m। এই ভ্যালুটা কার জন্য, কার্বন ডাই অক্সাইডের জন্য, ইকুয়াল এখানে যে মানটা W/m, এটা কার জন্য, গ্লুকোজ C6H12O6। এখন জাস্ট খালি মান বসাবা। বলো W অফ কার্বন ডাই অক্সাইড বের করব, কার্বন ডাই অক্সাইডের ভর বের করব। তাহলে এখানে যদি বসাও গ্লুকোজের ভর 24 ঘন্টায় খরচ হয় কতটুকু, 840 ইন্টু, দেখো 6 ইন্টু কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে কত 44 ডিভাইডেড বাই m, এখানে কত 180। তাহলে ক্যান্সেলেশন যদি করো 6 দিয়ে 18 কাটলে কত 3, 3 দিয়ে 84কে যদি কাটো তাহলে হচ্ছে 20 কত 8, তাহলে আনসার কত 28 ইন্টু কত 44 এত গ্রাম। এটাকে গুণ করলে তোমার আনসার চলে আসবে। দেখো এখানে মোট অঙ্ক আছে কিন্তু 4টা, একটা হচ্ছে ভর বের করা, আরেকটা হচ্ছে কি বের করা, আয়তন বের করা। আমি ভরেরটা বের করে দিচ্ছি, তোমরা কারটা বের করবা আয়তনেরটা। যখন আয়তনেরটা চাবে, বলো এখানে অক্সিজেনের জায়গায় ভাঙায় কি লিখছি, W/m লিখছি না। আয়তনের ক্ষেত্রে যখন লিটার এককে চাবে তখন এই W/m এর পরিবর্তে জাস্ট হয়ে যাবে V/22.4 লিটার। এন্ড বলতে পারো এখানে তো এসটিপি টেস্টিপি কোনো কিছু তো বলে নাই, যদি কোনো কিছু না বলে তাহলে ক্যালকুলেশন আমরা কিসে করবো, এসটিপিতেই করবো। করলে তুমি এখান থেকে ভি এর মানটা বের করে নিয়ে আসতে পারবা। খুবই সিম্পল অঙ্ক। রিটেন এই টাইপের অঙ্ক দিতে পারে, কিন্তু অঙ্কটা সলভ করবো কোন নীতি, কোন থিওরি দিয়া, স্টোকিওমেট্রি দিয়া। ওকে, তোমাকে কি বলছে যে রকেটের জ্বালানি রূপে দুইটা জিনিসকে ব্যবহার করে, একটা হচ্ছে তরল হাইড্রোজেন এবং আরেকটা হচ্ছে কি তরল নাইট্রোজেন টেট্রাঅক্সাইড। ভালো কথা বলছে যে এদেরকে সংস্পর্শে বিস্ফোরণ সহ যদি বিক্রিয়া ঘটাও তাহলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং স্টিম উৎপন্ন হয়। স্টিম মানে পানি উৎপন্ন হইতেছে। দেখো দুইটা জিনিসের পরিমাণ দেওয়া বলছে যে নাইট্রোজেন গ্যাসের পরিমাণটা নির্ণয় করতে বলছে, আরেকটা বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভর এককে এবং আয়তনে বের করো। আমি ভরেরটা সলভ করে দেখাইতেছি। আয়তনের ক্ষেত্রে একটু লক্ষ্য রেখো, কিন্তু এখানে প্যাচ লাগতে পারে। এখানে কিন্তু 25 ডিগ্রি, যখন আয়তনেরটা তোমরা প্র্যাকটিস করবা তখন V/24.789 এটা দিয়ে সলভ করতে হবে। তাহলে সবার আগে আসলে আমরা একটু বিক্রিয়াটা আগে একটু লিখি। বলো কাকে কাকে ব্যবহার করা হয়েছে, N2H4 তরল হাইড্রোজেন প্লাস N2O4, এখান থেকে বিক্রিয়া কইরা উৎপন্ন হয়েছে নাইট্রোজেন প্লাস হচ্ছে কি স্টিম। স্টিম মানে হচ্ছে পানির বাষ্প। আর এটাকে আমাদের একটু সমতা বিধান করা দরকার। তাহলে আমরা যদি সমতা বিধান করতে চাই তাহলে একটা কাজ করি, এখানে একটা 4 দিয়ে দিই। 4 দিলে কি হলো, আমাদের 4টা অক্সিজেন মিলে গেল। তাহলে এখানে যখন 4 দিছো হাইড্রোজেন এখানে দাও, তো এখানে আমাদের নাইট্রোজেনটাকে মিলাইতে হবে। তাহলে একটা কাজ করো তো, এখানে যদি একটা 2 দেওয়া দাও, দেখো তো নাইট্রোজেন এখানে 2 মোল আর এখানে 1 মোল, 3 মোল। তাহলে এখানে একটা কত দেওয়া দাও, 3 দেওয়া দাও। দেখো সমতা বিধান হয়ে গেছে। অক্সিজেন 4টা, নাইট্রোজেন হচ্ছে Na2 আর এখানে 1 3, এই যে 3, আর বাকি সবগুলো তো এমনিতেই মিলছে। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন পরিমাণগত রসায়নের পার্ট 1-এ লিমিটিং বিক্রিয়কের একটা কনসেপ্ট শিখাইছিলাম এবং সেখানে একটা কথা বলছিলাম। সেই কথাটা কি ছিল, যে তুমি বুঝবা কেমনে, যে তুমি এটা বুঝতে পারবা যে এটা সমীকরণ ভিত্তিক গণনা, কিন্তু এটা যে লিমিটিং বিক্রিয়কের অঙ্ক এটা কেমনে বুঝবা। বলছিলাম যে বিক্রিয়াতে যারা বিক্রিয়ক থাকবে সবার পরিমাণ যদি দিয়ে দেয় এবং এখান থেকে উৎপাদের পরিমাণ বের করতে বলে, তার মানে এটা লিমিটিং বিক্রিয়কের অঙ্ক। খেয়াল করো তো, বিক্রিয়ককে কে, হাইড্রোজেন, আরেকটা হচ্ছে কি N2O4। দেখো তো হাইড্রোজেনের পরিমাণও দেয়া দিছে, আবার N2O4 এর পরিমাণও কি করছে, দেয়া দিছে। তার মানে দুই বিক্রিয়কের পরিমাণে দেয়া দিছে, চাইছে কার মান, নাইট্রোজেন। তার মানে এই অঙ্কটা আমাদের সলভ করতে হবে কোন কনসেপ্ট দিয়া, লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট দিয়ে সলভ করতে হবে, তাই না? আর লিমিটিং এর ক্ষেত্রে আগে সবার প্রথম কাজ হচ্ছে কি, কোনটা লিমিটিং এটাকে খুঁজে বের করা। তখন বলছিলাম যে বিক্রিয়ক গুলার সহগ অনুপাতে তুলনা করো। কিভাবে, দেখো এটার জন্য কি আমরা এটা লিখতে পারি যে N অফ N2H4 ডিভাইডেড বাই 2। ধরো এই মানটা যদি আমরা বের করি, বাবা N সমান সমান আবার লেখা যায় W/m ইন্টু একটা 2 আছে, এটা কার জন্য, N2H4। এই অনুপাতটা বের করতেছে আর কি।
বলো ডাব্লিউর মান কত দিছে, N2S4 এর 1 × 10² গ্রাম। বাবা 1 × 10² গ্রাম যে কথা, 100 গ্রাম তো একই কথা, ডিভাইডেড বাই আণবিক ভর নাইট্রোজেন হচ্ছে 2টা, নাইট্রোজেন হচ্ছে 28 আর 4টা হাইড্রোজেনের জন্য 4, তার মানে এখানে 32 × 2, তার মানে এখানে একবারে লিখে ফেললাম হচ্ছে 64, তাই না? তার মানে এখানে যে ভ্যালুটা আসতেছে দেখো তো, 100 ডিভাইডেড বাই 64, এটাকে তো এটাও লেখা যায় 10 ডিভাইডেড বাই হচ্ছে 6.4, এটা লেখা যাবে, তাই না? এখানে আসো তো, যদি N2O4 এর হিসাব করো তাহলে N অফ N2O4 ডিভাইডেড বাই এখানে সহগ হচ্ছে কত 1, তাহলে 1, তাহলে তার ক্ষেত্রে যদি বের করো যে W/M এটা হচ্ছে N2O4 বলো W এর মান কত দিছে, 2 × 10², তার মানে W এর মান হচ্ছে কত 200, আর 2টা নাইট্রোজেন হচ্ছে 28 আর 64, তার মানে এটা হচ্ছে কত 92। দেখো তো 100 ডিভাইডেড বাই 64 আর 200 ডিভাইডেড বাই কত 94, তাহলে কোন মানটা আসলে কম আসবে, N2S4 এর যে মানটা, এই মানটা আসলে কি আসবে, কম আসবে। তাহলে এই মানটা যদি কম আসে তাহলে কি আমরা বলতে পারি যে সুতরাং এই বিক্রিয়াতে লিমিটিং বিক্রিয়কটা আসলে কে, তাহলে এখানে লিমিটিং বিক্রিয়কটা আসলে হচ্ছে N2S4, এবং বলছিলাম যে লিমিটিং থাকবে তার সাপেক্ষে সবসময় কি বের করতে হয়, উৎপাদ বের করতে হয়। এখন বলো আমরা কার পরিমাণ বের করব, নাইট্রোজেন, কার সাপেক্ষে, N2S4 এর সাপেক্ষে বের করব। তাহলে এখন যদি আমরা এই জিনিসটা যদি এখানে নিয়ে ক্যালকুলেশন করি তাহলে তোমার অঙ্ক শেষ। তাহলে বলো তো স্টোকিওমেট্রি যদি ইউজ করো তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কি এটা লেখা যায় যে N অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই, বলো কয় মোল আছে, 3 মোল, লিখলাম হচ্ছে 3 ইকুয়াল, এখন কিন্তু ইকুয়াল দিছি বাবা, এখানে কিন্তু এটা লেস দেন ছিল, বলছিলাম যেটা কম থাকবে ওইটা হচ্ছে লিমিটিং, এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখন সম্পর্ক করব কার কার সাথে, নাইট্রোজেনের মান চাইছে, এই কারণে নাইট্রোজেনকে নিলাম, তার মোল সংখ্যা 3 দিয়ে কি করছি, ভাগ করছি। বের করা লাগবে কার সাপেক্ষে, লিমিটিং বিক্রিয়কের সাপেক্ষে, লিমিটিংটাকে N2S4, তাহলে তার সাপেক্ষে যদি বের করি তার মানে N অফ N2H4 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত 2, এটার ভর চাইছে, তাহলে W ডিভাইডেড বাই 3 তো আগে থেকে আছে M, এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের জন্য ইকুয়াল। দেখো তো এই মানটাই, এই যে মানটা যেটা, এই মানটা তো আসলে এই যে এই মানটা কত 100 ডিভাইডেড বাই কত 64, 100 ডিভাইডেড বাই হচ্ছে কত 64, তাহলে আমরা যদি সলভ করি W এর মানটা যদি বের করি নাইট্রোজেনেরটা সমান সমান কত আসতেছে বাবা, উপরে হচ্ছে 100 ইন্টু 3 ইন্টু নাইট্রোজেন আণবিক ভর কত 28 ডিভাইডেড বাই এখানে কত আছে 64 আছে। এখন এটাকে যদি সলভ করো তাহলে এখান থেকে কার পরিমাণ বেড়ে চলে আসবে, নাইট্রোজেনের পরিমাণ বেড়ে চলে আসবে। এটা হচ্ছে নাইট্রোজেনের ভর বের করছি, যদি আয়তন বের করতে বলা হয় তখন এখানে নাইট্রোজেনটাকে ভাঙায় কি লিখছি, W/M লিখছি না, তুমি W/M না লিখে কি লিখবা, V/24 কত 789। তাহলে এটা কিন্তু কোন কনসেপ্টের অঙ্ক, লিমিটিং বিক্রিয়কের অঙ্ক। আর লিমিটিং বিক্রিয়কের অঙ্ক যে আসছে এটা চিনার উপায় পার্ট 1 এর মধ্যে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। দেখো কি বলছে যে হাইড্রোজেন পারঅক্সাইডের গাঢ় দ্রবণে জারক রূপে, রকেট জ্বালানি এবং লঘু দ্রবণের এটা হচ্ছে চুলের ব্লিচ রূপে ব্যবহৃত হয়। এটি 30% ভরের, এই যে দেখো 30% ভরে H2O2 এর কি দ্রবণ, জলীয় দ্রবণের একটা ঘনত্ব দিয়ে দিছে, বলছে এই দ্রবণে H2O2 এর মোলারিটি এবং কি বের করো, মোল ভগ্নাংশ। তার মানে বুঝতেই পারতেছো এটা ঘনমাত্রা থেকে অঙ্কটা দেওয়া হয়েছে। তাহলে আসলে একটু সলভ করি, এখানে জিনিস আগে একটু বুঝো যে 30% এই কথাটার মানে হইতেছে 30% W/W H2O2। বাবা এটার কিন্তু একটা মিনিং ছিল, মিনিংটা হচ্ছে 30 ডিভাইডেড বাই হচ্ছে পার্সেন্টেজ মানে হচ্ছে 100, এখানে হচ্ছে W/W H2O2। তাহলে একটু লক্ষ্য করো, খুব কনসেপচুয়াল একটা অঙ্ক এটা। বলতো তোমাকে যদি বলি এখানে ধ্রুব, বাবা ধ্রুব হিসাবে এখানে কে আছে, ধ্রুব হিসাবে আছে কিন্তু H2O2। দেখো তো উপরেরটা ধ্রুব নির্দেশ করে, তাহলে ধ্রুব কয় গ্রাম আছে, 30 গ্রাম। বলতো এখানে যে দ্রবণ আছে, দ্রবণ বাবা নিচের পোর্শনটা যেটা এটা কিন্তু দ্রবণ নির্দেশ করে, তাহলে দ্রবণ আছে কত গ্রাম, 100 গ্রাম আছে হচ্ছে দ্রবণ, তাই না? তাহলে আমি তোমাকে যদি বলি যে এখানে দ্রাবক, যেহেতু বলে দিছে জলীয় দ্রবণ, তাহলে দ্রাবকটা এখানে আসলে কে, পানি।
তাহলে আমরা কি জানি যে দ্রবণ থেকে যদি দ্রব বাদ দাও তাহলে দ্রাবক বেরোবে, তার মানে 100 - 30, তার মানে কত গ্রাম? 70 গ্রাম। দেখো কি কি বের করলাম, এই যে ইনফরমেশনটা, এটা থেকে তিনটা জিনিস বের করলাম। একটা হচ্ছে পার্সেন্টেজ, মানে যে উপরে যে ভ্যালুটা হচ্ছে দ্রব, তাহলে দ্রবটাকে H2O2 কয় গ্রাম? 30 গ্রাম। নিচের পোর্শন যেটা 100 শতকরা, তো তাহলে 100 হচ্ছে দ্রবণ, দ্রবণ হচ্ছে 100 গ্রাম। এখানে বলে দিছে কি দ্রবণ? জলীয় দ্রবণ। তার মানে পানিটা হচ্ছে দ্রাবক, তাহলে দ্রাবক কতটুকু আছে? 70 গ্রাম আছে। তাহলে ইনফরমেশনগুলো আমরা বের করে নিয়ে আসছি। এখন তোমাকে জিজ্ঞাসা করছে যে এটার ঘনমাত্রাটা আগে একটু বের করো। তাহলে বলো তো দেখি, যদি ঘনমাত্রা বের করতে চাও W/W এককে, তাহলে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হইতেছে এরকম যে S ইকুয়াল 1000 ইন্টু W ডিভাইডেড বাই M ইন্টু হচ্ছে M, স্মল m। এটা কার ভর? এটা হচ্ছে দ্রবণের ভর। বলতে পারো কি ব্যাপার, এই সূত্রটা না ভি ছিল, এখানে কেন এম হয়ে গেছে? বাবা ভি কখন লিখি? যদি W/V-তে থাকতো, আছে কিসে? W/W-তে। তাহলে এটা হচ্ছে দ্রবণের ভর, আর দ্রবণের ভরটা কত এখানে বলো? 100 ইন্টু এটাকে আমরা রো দিয়ে গুণ করে দিব। এই যে রো দিয়ে গুণ করে দিলাম, রো হচ্ছে আমাদের এটা। এখন জাস্ট খালি মান বসাও, কত আসতেছে দেখো তো। 1000 ইন্টু ডব্লুর মান, বলো কত গ্রাম আছে? দ্রব কত গ্রাম? 30। তাহলে এখানে দিলাম হচ্ছে 30। এম এর মান হচ্ছে 34 ইন্টু এখানে হচ্ছে কত? 100 ইন্টু হচ্ছে 1.11। তাহলে একটু যদি ক্যান্সেলেশন করি, এটা কাটাকাটি করলো, তাহলে কত আসবে? 10। তাহলে উপরে হচ্ছে কত? 300 ডিভাইডেড বাই হচ্ছে কত? 34 ইন্টু 1.11। বাবা 300 ইন্টু 1.11 মানে কত? 333 ডিভাইডেড বাই হচ্ছে কত? 34। তাহলে খেয়াল করো তো, যদি এটা 340 হতো তাহলে 10 হয়ে যেত কাটাকাটি করলে। যেহেতু একটু কম, তাহলে মোটামুটি ভাবে মানটা হচ্ছে 10-এর চেয়ে একটু কম হবে, তার মানে মোটামুটি মানটা 9.7 এর মতো আসবে। ওকে, এটা হচ্ছে H2O2 এর কি ঘনমাত্রা বের করছি, পাইলাম। দ্বিতীয়ত আসো, কি চাইছে? মোল ভগ্নাংশ। বা মোল ভগ্নাংশের সূত্র আগে পড়ায় আসছি, যারা পার্ট 1 করছো তারা হয়তো বা দেখছো যে তুমি যার মোল ভগ্নাংশ বের করতে যাবা তার মোল সংখ্যা উপরে, নিচে হচ্ছে কি মোট মোল সংখ্যা। বলো মোল ভগ্নাংশ চাইছে না, তার মানে x অফ H2O2 চাইছে ইকুয়াল, তাহলে উপরে কি লিখতে হবে? n অফ H2O2 ডিভাইডেড বাই n অফ H2O2 প্লাস n অফ ওয়াটার। দুইটা পার্ট আছে, দ্রাবক হচ্ছে কি পানি। এখন খালি মান বসাও, লক্ষ্য করো তো, n সমান সমান W/M। এত বড় বড় অঙ্ক হয়তো বা দিবে না, একটা অংশ দিবে। একইভাবে W/M H2O2 প্লাস W/M এখান থেকে হচ্ছে কত? ওয়াটার। যদি মানগুলো একটু বসায় দাও, খেয়াল করো তো, H2O2 কত পার্সেন্ট দিছিল? 30%। তাহলে দ্রবের ভর কত? 30 গ্রাম। তাহলে উপরে হচ্ছে 30, তার আণবিক ভর হচ্ছে 34, নিচে 30 ডিভাইডেড বাই হচ্ছে কত? 34 প্লাস পানির ক্ষেত্রে হিসাব করো, দেখো তো তোমার কাছে পানি আসলে কত গ্রাম আছে? 70 গ্রাম। তাহলে 70 ডিভাইডেড বাই হচ্ছে কত? 18। যদি সলভ করো তাহলে এটা আনসার চলে আসবে। যদি সলভ করতে না পারো ক্যালকুলেটর ছাড়া, এটাই আনসার দিয়ে চলে আসবে, যেহেতু রিটেনের কথা বলতেছি। ওকে, এবং এটাকে যদি সলভ করো তাহলে মোটামুটি মানটা আসবে হচ্ছে 0.18 এর মতো একটা ভ্যালু আসবে, 185 এর মতো। এই হচ্ছে মোল ভগ্নাংশ বের করার জন্য। এটাও ঘনমাত্রা বিষয়ক একটা কাহিনী বা অঙ্ক। একটু ভালো করে বুঝো যে তোমাকে তিনটা পাত্র দেওয়া হয়েছে, এই পাত্রের মধ্যে 50 ml 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। কি করছো? এই 500 ml থেকে 50 ml, সরি 500 ml থেকে 200 ml বি পাত্রে স্থানান্তর করছো, আর এখান থেকে আবার এখানে 50 ml, মানে 200 থেকে এখানে আরো 50 ml স্থানান্তর করছো। বলছে যে পাত্র তিনটা দ্রবণের ঘনমাত্রা কত হবে। বাবা এই কনসেপ্টটা এভাবে অঙ্কের মতো চিন্তা না করে একটু এভাবে চিন্তা করো তো, যে ধরো তোমার বাসায় মেহমান আসছে, বাসায় শরবত বানাইছো। এখন শরবতটা ধরো জগের মধ্যে, বড় একটা পাত্রের মধ্যে বানাইছো, তখন মেহমানরা তো অবশ্যই জগ সহ বা বালতি সহ তো দিয়ে দাও না, কি করো? গ্লাসের মধ্যে ঢাইলা ঢাইলা দাও। তাহলে কি করতেছো আসলে দেখো তো, যে বড় পাত্র থেকে দ্রবণটাকে ভাগ ভাগ করে ছোট ছোট গ্লাসে দিতেছো। এখন একটু বলো তো দেখি, ওই জগের মধ্যে যে শরবতটা তুমি বানাইছো, ওইটার যে মিষ্টতা গ্লাসে ঢাললে মিষ্টতা তো সেমই লাগবে। তার মানে কথাটা কি দাঁড়াইছে, যে বড় পাত্র থেকে একটা দ্রবণকে যদি ছোট পাত্রে ট্রান্সফার করো, তার মানে ওই ঘনমাত্রার পরিবর্তন হয় না।
এটা হচ্ছে 1 নাম্বার কথা। তার মানে এখান থেকে কি আমরা এই কথাটা বলতে পারি, এ পাত্রের ঘনমাত্রা যা হবে বি পাত্রের ঘনমাত্রা তাই হবে, সি পাত্রের ঘনমাত্রাই তাই হবে। কিন্তু এমন কি হয় যে ধরো জগ থেকে যখন গ্লাসের মধ্যে ঢাইলা মেহমানকে দিছো, তখন কি জগের যে শরবতটা এটা আর মিষ্টি লাগে না, খালি গ্লাসেরটাই মিষ্টি লাগে? এরকম তো হয় না, দুইটাই কিন্তু মিষ্টি লাগে। তার মানে কি, কিছু পরিমাণ চিনি জগেও রয়ে গেছে, কিছু পরিমাণ চিনি গ্লাসেও চলে গেছে। তার মানে ঘনমাত্রা সেম থাকে, কিন্তু যেটা দিয়া বানাইছো দ্রব যেটা, এটা কিন্তু কি থাকবে না, সেম থাকবে না। তার মানে এরা ইকুয়াল থাকবে না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শর্ত। কিসের শর্ত? যে বড় পাত্র থেকে কিছু জিনিসকে যদি, মানে একটা দ্রবণকে যদি ছোট পাত্রে কি করতে থাকো, ট্রান্সফার করতে থাকো। ওকে, তাহলে এখন আসো এটা সলভ করি। দুনিয়া সহজ অঙ্ক। প্রথমে আসো এই পাত্রের ঘনমাত্রা নির্ণয় করবো। তাহলে বলো ঘনমাত্রা বের করার সূত্র কি? এস এ সমান সমান 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি। ভিটা হচ্ছে কোন এককে? এম এল এ। দেখো 1000 ইন্টু ডাব্লিউর মান কত? 10 গ্রাম, দিলাম 10। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে 40 ইন্টু, বলো ভি এর মান কত দেওয়া হয়েছে? 500 দেওয়া হয়েছে। যদি ক্যান্সেলেশন করো, এখানে 10 100 ডিভাইডেড বাই 40, তার মানে 0 পয়েন্ট কত, সরি 0.25 না তো, উপরে হচ্ছে আমাদের 100 ডিভাইডেড বাই হচ্ছে 40, তার মানে হচ্ছে 2.5 মোলার। তাহলে বলো এটা কোন পাত্রের ঘনমাত্রা? এ পাত্রের। তাহলে বলছে পাত্র 3টা দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে আমরা কি সুতরাং বলতে পারি এস এ ইকুয়াল এস বি ইকুয়াল এস সি, সবগুলোই হচ্ছে 2 পয়েন্ট কত মোলার? 5 মোলার গেল। তার মানে এই কন্ডিশন ওকে। কিন্তু যখন দ্রবণটাকে ট্রান্সফার করবা, দ্রব কিন্তু কিছু চলে যাবে। যেমন সোডিয়াম কার্বন হাইড্রোক্সাইড এখানে 10 গ্রাম ছিল, যখন 200 ml এখানে নিয়ে গেছো, কিছু সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এখানেও চলে গেছে। তো বি নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করছে বি ও সি পাত্রে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান। তাহলে আসো সলভ করে এটা। দেখো তো বাবা, বি পাত্রে, বলো বি পাত্রে তুমি কতটুকু আয়তন নিছো? 200 ml। বলো তো আমরা কি জানি, এস বি সমান সমান 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি। ভিটা কোন এককে? এম এল এ। তাহলে আমার ডাব্লিউর মানটা বের করা লাগবে বি পাত্রে। তাহলে এটা কি লেখা যায়? এস এম ভি এম এল ডিভাইডেড বাই হচ্ছে 1000। এটা লক্ষ্য করো তো, এস এর মান সকল পাত্রে তো এস সমান, এস কত? 2.5 ইন্টু এম, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে কত? 40 ইন্টু ভি, কত এম এল ট্রান্সফার করছো? 200 ml। তাহলে এখানে 200 ডিভাইডেড বাই হচ্ছে কত? 1000। তাহলে যদি আমরা ক্যান্সেলেশন করি, এটা আসলো, এটাকে ক্যান্সেলেশন করলে 4 4 দুগুণে 8, তাই না? আচ্ছা, আমরা এখানে কি কোনো ভুল করে আসছি? এটা কত ml ছিল? 500 ml, এখানে ছিল হচ্ছে 10। ও সরি, এখানে আমরা 10 লিখে আসছি, এটা 10 না, এটা 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 করলে 2। তাহলে এখানে হচ্ছে 20 ডিভাইডেড বাই, একটু ঠিক করে নাও, একটু ঠিক করে নাও, এটা হচ্ছে 20 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 40, তার মানে 0.5 মোলার। এটা হচ্ছে ঘনমাত্রা হচ্ছে কত? 0.5 মোলার। একটু ঠিক করে নিও, হ্যাঁ, এটা হচ্ছে 0.5। আমি এখানে ক্যান্সেলেশন করে দিছি, আসলে 500 দিয়ে যখন কাটছি এখানে 10 লিখে ফেলছি। আসলে আমি লিখছি 500, চিন্তা করতেছি আসলে 100, এই কারণে উল্টাপাল্টা হয়েছে। এটা আসলে 2। তাহলে এখানে এখন বলো এটা কিন্তু 2.5 না, হ্যাঁ, এটা আসলে কত? 0.5, 0.5। তাহলে একটু লক্ষ্য করো তো, এখানে কত আসে? 4 দুগুণে 8, 8 ইন্টু 0.5 মানে কয় গ্রাম? 4 গ্রাম। তাহলে বলো বি পাত্রের মধ্যে আসলে কয় গ্রাম চলে গেছে? 4 গ্রাম চলে গেছে। এখন আসো এখান থেকে আবার এখানে গেছো সি পাত্রের মধ্যে, সি পাত্রের মধ্যে। তাহলে সি পাত্রে যদি যাই, সি পাত্রে যদি যাই, এস অফ সি সমান সমান, সূত্র তো আগেরটাই, 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি এম এল। তাহলে আমার ডাব্লিউ অফ সি দরকার। তাহলে এস এম ভি ডিভাইডেড বাই হচ্ছে কত? 1000। এস এর মান হচ্ছে 0.5 ইন্টু এম এর মান, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 40, ভি এর মান কত? দেখো কতটুকু ট্রান্সফার করছো? 50 ml ট্রান্সফার করছো, ডিভাইডেড বাই হচ্ছে কত? 1000। তাহলে ক্যান্সেল করো,
যদি ক্যান্সেল করো এখানে কত আসতেছে 20, এটা 0.5 ইন্টু কত 20 ডিভাইডেড বাই হচ্ছে কত 10, এখানে 2 ইন্টু 0.5 মানে কত গ্রাম 1 গ্রাম। তার মানে এখানে চলে আসছে হচ্ছে কত গ্রাম 1 গ্রাম। ছিল 10 গ্রাম, 10 গ্রাম থেকে এখানে চলে আসছে 4 গ্রাম, এখানে আসছে কত 4 গ্রাম থেকে এখানে চলে আসছে 1 গ্রাম। দেখো তো আরেকটা প্রশ্ন দিছি যে এ পাত্রে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত, ঠিক আছে না? এ পাত্রে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড, বলো এ পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল হইতেছে 10 গ্রাম, বলো বি পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড চলে গেছে হচ্ছে 4 গ্রাম, তাহলে অবশিষ্ট থাকবে 10 মাইনাস কত 4, তার মানে হচ্ছে 6 গ্রাম। এখানে খুব কমন একটা ভুল করে কি, সেটা কি করে চিন্তা করে 1 গ্রামও তো আছে, তাহলে 10-এর থেকে 5 বাদ যাবে না। খেয়াল করো এই 1 গ্রাম কিন্তু এই পাত্র থেকে কমছে, তাই না? এখান থেকে কমছে আসলে 4, এই 4 থেকে কমছে হচ্ছে কি 1। এখন বলছে যে এইখানে কতটুকু অবশিষ্ট আছে, তাহলে আসিল 10, এখান থেকে সরে গেছে হচ্ছে কত 4, তাহলে অবশিষ্ট রয়ে গেছে কত 6 গ্রাম, তাই তো? অবশিষ্ট রয়ে গেছে 6 গ্রাম। ওকে, যদি বলতো যে এটা কোন পাত্রে, বলো এই পাত্রে। যদি বলতো বি পাত্রে অবশিষ্ট, এটা লক্ষ্য করো তো বি পাত্রে চলে গেছিল কিন্তু 4 গ্রাম, এখান থেকে যখন তুমি সি পাত্রে নিছো, সি পাত্রে কিন্তু আরো 1 গ্রাম চলে গেছে, তাহলে বি পাত্রে অবশিষ্ট আছে হচ্ছে আসলে কয় গ্রাম 3 গ্রাম। বলছে প্রতিটা পাত্রে উপাদানের কি কত মোল সংখ্যা কত, প্রতিটা পাত্রে উপাদানের মোল সংখ্যা। তার মানে এখানে যে আমরা যে পাত্রটা যে দিছি, এখানে কয় মোল আছে, এখানে কয় মোল আছে, এখানে কয় মোল আছে, এটা তুমি কি করবা বের করবা। তাহলে লক্ষ্য করো তো এখানে মোল সংখ্যার সূত্র কি, এন সমান সমান ডাব্লিউ বাই এম। তাহলে প্রতিটা পাত্রে ট্রান্সফার হওয়ার পরে তুমি ডাব্লিউর মান জানো, তাহলে বলো তো দেখি এন অফ এ এন কত আছে 6 ডিভাইডেড বাই হচ্ছে 40 এত মোল। এটা কিন্তু স্থানান্তর হওয়ার পরে বিতে চলে গেছে, বিতে অবশিষ্ট আছে কত বলো 3, তাহলে এখানে কিন্তু 3 ডিভাইডেড বাই হচ্ছে কত 40 মোল। বলো এ সি নাম্বারে সি পাত্রের মধ্যে, সি পাত্রে তো আছে 1 মোল, তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে কত 40 মোল। এটা হচ্ছে মোল সংখ্যা, মানে প্রতিটা পাত্রে উপাদানের কি মোল সংখ্যা কত। এটা কখন কোশ্চেনটা পুরোপুরি ক্লিয়ার করে না এখানে, যে পাত্রটাকে স্থানান্তর করার পরে মানে দ্রবণটাকে নেওয়ার পরে কতটুকু কি আছে মোল সংখ্যা আছে। ফাইন, দেখো কি বলছে 100 ml 0.01 মোলার সালফিউরিক অ্যাসিডকে ppm এককে প্রকাশ করে। বলো তো দেখি বাবা ppm এককের এককটা কি মিলিগ্রাম পার লিটার, আর ঘনমাত্রা যেটা এই m এর একক কি মোল পার লিটার। তার মানে এটাকে যদি কনভার্ট করে আমরা এই এককে নিতে পারি তাহলে তোমার অঙ্ক শেষ। তাহলে লক্ষ্য করো 0.01 মোলার সালফিউরিক অ্যাসিড, এটা বলা যে কথা 0.01 মোল পার লিটার বলা একই কথা। বলতো মোলকে আমি গ্রামে কনভার্ট করতে চাইতেছি, তাহলে আণবিক ভর দিয়ে গুণ করে দিব, তাহলে মোলটা হয়ে গেছে কি গ্রাম পার লিটার, আণবিক ভর দিয়ে গুণ করা হয়েছে। এখন এই গ্রামটাকে মিলিগ্রাম বানাবো, তাহলে 0.01 ইন্টু 98 ইন্টু কত দিয়ে গুণ করবা, গ্রাম থেকে মিলিগ্রামে দিতেছো 10 কিউব দিয়ে গুণ করে দিবা, তাহলে এককটা কি হয়ে গেছে মিলিগ্রাম পার লিটার। বলো তো অলরেডি ppm এককে কনভার্ট হয়ে গেছে। এখন যদি এটা ঠিক করো, দাও এখানে 10 ইনভার্স 2, এখানে 10 কিউব, এখানে তাহলে কত আসতেছে, যদি ক্যান্সেলেশন করো তাহলে 10 কিউব এখানে আসবে হচ্ছে তোমার, এটা হচ্ছে 0.01 ইন্টু 98 ইন্টু 10 কিউব, সেটা তো আমাদের দেওয়াই আছে এখানে, এটা তো দেওয়াই আছে। তাহলে এটাকে যদি জাস্ট খালি গুণ করে দাও, তাহলে 0.01 ডিভাইডেড বাই, আচ্ছা 0.01 মানে কত বলো 1/100 ইন্টু 98 ইন্টু কত 10 কিউব, যদি ক্যান্সেলেশন করো এখানে একটা 10 থাকবে, তার মানে 980 কি ppm। শেষ। বলছে 0.25 মোলার HCl দ্রবণ এবং 0.4 মোলার নাইট্রিক দ্রবণ কি অনুপাতে মিশ্রিত করলে ওই অ্যাসিডের মিশ্রণের ঘনমাত্রা হচ্ছে এটা।
এটা হচ্ছে মিশ্রণ থেকে দেওয়া হয়েছে। বলো তো দেখি, তুমি কি করলা, একটা পাত্রের মধ্যে একটা উপাদান আছে N1 পরিমাণ, আরেকটা উপাদান আছে বি, এটা আছে N2 পরিমাণ। দুইটাকে যদি একত্রে মিশিয়ে দাও তখন একটা মোট পরিমাণ তৈরি হবে না? ওই আয়তন কি হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে। তো মিশ্র দ্রবণের ক্ষেত্রে দেখো, মিশ্র দ্রবণের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ভি টোটাল এস টোটাল সমান সমান V1S1 প্লাস V2S2 প্লাস, এরকম তুমি যদি n সংখ্যক মিশাও তাহলে VnSn, মানে যাদেরকে মিশাইছে সবাইকে যোগ করলে মোট আয়তন এবং কি মোট ঘনমাত্রা পাওয়া যাবে। তাহলে এখন যদি আমরা এটাকে একটু সলভ করি, লক্ষ্য করো তো, 0.25 মোলার HCl দ্রবণ এবং 0.4 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণ। তার মানে এখানে ভি টোটালটা হইতেছে, আমি ধরে নিলাম যে এটার আয়তন হচ্ছে আমাদের V1 আর এটার আয়তন হচ্ছে আমাদের কত, V2। তাহলে বলো তো দেখি ভি টোটালটা কত হবে, V1 প্লাস হচ্ছে V2 ইন্টু, দেখো তো মিশানোর পরে মিশ্রণের ঘনমাত্রা পাওয়া গেছে 0.32, তাহলে এখানে হবে 0.32 সমান সমান একটা হচ্ছে V1 ইন্টু, বলো HCl এর ঘনমাত্রা কত, 0.25 প্লাস V2 ইন্টু, বলো সালফিউরিক অ্যাসিড কত, 0.4। তাহলে আমরা যদি গুণ করি তাহলে 0.32 V1 প্লাস 0.32 V2 সমান সমান 0.25 V1 প্লাস 0.4 V2। তাহলে এখান থেকে যদি আমরা একটু কাজ করি, সেটা কি করা যায় দেখো, V1 তাহলে 0.32 V1 মাইনাস 0.25 V1 সমান সমান 0.4 V2 মাইনাস 0.32 V2। V1 আর V2 গুলোকে এক পাশে নিয়ে আসছি। বলো 0.32 থেকে 0.25 যদি বাদ দাও তাহলে কত আসতেছে, 0.7 V1 সমান সমান 0.4 থেকে 0.32 যদি বাদ দাও তাহলে 0.8 V2। তাহলে V1 ডিভাইডেড বাই V2 সমান সমান 0.8 ডিভাইডেড বাই 0.7। তাহলে আমরা কি বলতে পারি, V1 ডিভাইডেড বাই V2 সমান সমান 8 অনুপাত কত, 7। এটাই হচ্ছে উত্তর। রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলে আসতে পারে। ওকে, দেখো কি বলছে, 40 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। বলো ভি দিছে, বলো V1 এটা S1, এটা V2 এটা S2, এটা V3 এটা হচ্ছে কি S3। এগুলোকে একত্রে মিশানোর পরেও আরো 200 ml পানি কি করছো, যোগ করছো, করার পরে জিজ্ঞাসা করছে ঘনমাত্রা কত হবে। সিম্পল কথা। তার মানে সূত্রটা কি হবে বলো, S টোটাল সমান সমান V1S1 প্লাস V2S2 প্লাস V3 S3 ডিভাইডেড বাই টোটাল V1 প্লাস V2 প্লাস V3। এরা কারা, এই যে এই V1 এই V2 আর এই V3, এদেরকে মিশানোর পরও তো আবার পানি মিশানো হয়েছে, তার মানে প্লাস V অফ কি H2O। বাবা এই পোর্শনটাই তো আসলে V টোটাল। যদি ভাগ করে দাও তাহলে সরাসরি আমার কি এসে পড়বে, ঘনমাত্রা এসে পড়বে। ঘনমাত্রা বের করলে পরে বলছে ওই দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তুমি যদি এসটির মানটা বের করে ফেলতে পারো তাহলে বলো তো দেখি কি করবা, যে এসটি সমান সমান 1000 ইন্টু ডব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে কি এমভি, ভিটা হচ্ছে কি এমএলএ, তাই না? পুরো আয়তন এখানে কিন্তু ভি টোটাল দিয়ে কি করবা, ভাগ করবা, তাহলে আমার এখান থেকে কি চলে আসবে, ঘনমাত্রা চলে আসবে। তো এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো, এটা খুব সহজেই করতে পারবা। দেখো টাইট্রেশন ভিত্তিক গণনা কি বলছে, 1 গ্রাম একটি ধাতব কার্বনেট লবণ 25 সেন্টিমিটার কিউব HCl এ দ্রবীভূত করা হলো, বা এটা একটা অ্যাসিড। প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে 25 সেন্টিমিটার কিউব 0.1 ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর এটা একটা বেস লাগলে লবণটার কি নির্ণয় করো সংকেত। বলো ধাতব কার্বনেট, ধাতব কার্বনেটটাকে আমি ধরে নিলাম MOCO3, এটাকে ধরে নিলাম। বলো ধাতব কার্বনেট গুলো মোটামুটি কি প্রকৃতির হয়, ক্ষার প্রকৃতির হয়। তাহলে মনে আছে যে প্রশমিত যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে এক সাইডে সব এসিড যোগ করবা, আরেক সাইডে সব কি যোগ করবা, ক্ষার যোগ করবা। গত পার্ট 2 তে এটা শিখাই আসছি। তার মানে আমরা কি এটা লিখতে পারি যে এক সাইডে ধরো ক্ষার যদি লিখি
N1E1, বলো একটা ক্ষার হচ্ছে ধাতব কার্বনেট, বাবা এটা সংকেতটা বের করতে বলছে, প্লাস N2E2, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, বলো ক্ষার শেষ, ইকুয়াল আরেক সাইডে N3E3HCl। এখন খালি মান বসাও, বলো ধাতব কার্বনেটের ভর দেওয়া, তাহলে N1 এর পরিবর্তে কি লেখা যায়, যে W1 ডিভাইডেড বাই M1E1 প্লাস N2, বলো সোডিয়াম হাইড্রোক্সাইডে কি দেওয়া, আয়তন দেওয়া, তাহলে V2S2E2, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য, ইকুয়াল HCl এর জন্য V3S3E3, এটা হচ্ছে আমাদের HCl এর জন্য। কেন, HCl এর আয়তন আর কি দেওয়া আছে, ঘনমাত্রা। এখন শুধু মান বসো আর সলভ করো। খেয়াল করো কত গ্রাম কার্বনেট দিছে, 1 গ্রাম, তাহলে W1 এর মান হচ্ছে 1। বাবা ধাতব কার্বনেটের ভরটাই আমরা আসলে বের করব, পরে সংখ্যাটা লিখতে পারবো, তাই না? তাহলে বলতো ধাতব কার্বনেট হচ্ছে কত, M ধরে নিছি, তার আণবিক ভরটা হচ্ছে কত, M। এটা কার জন্য, বলো কার্বনেট, এখানে তুল্য সংখ্যা কার্বনেট হচ্ছে 2 মাইনাস, তাহলে এমটা হচ্ছে কত 2 প্লাস, তাহলে তুল্য সংখ্যা হচ্ছে কত 2। এই ভুলটা করলে কিন্তু অঙ্কটা শেষ। এটা হচ্ছে ধাতব কার্বনেটের জন্য, প্লাস বলো V2 কত, সোডিয়াম হাইড্রোক্সাইড কত দিছে 50 সেন্টিমিটার কিউব, তার মানে 0.05 লিটার, ইন্টু ঘনমাত্রা দিছে ডেসিমোলার, মোলার সেমিমোলার ডেসিমোলার, ডেসিমোলার মানে হচ্ছে 0.1, তুল্য সংখ্যা হচ্ছে 1, সমান সমান বলো HCl এর আয়তন 25, তার মানে 0.025 ইন্টু ঘনমাত্রা কত আছে 1, তুল্য সংখ্যা কত 1। তাহলে এটাকে যদি সলভ করো, তাহলে M এর যে মান আছে, M এর মান পাবা হচ্ছে তুমি এখান থেকে 100। ওকে, মানে M এর মান বলতে খেয়াল করো, এই যে এই সম্পূর্ণ M যেটা, Mটা কার আসলে, ধাতব কার্বনেটের, এই মানটা পাবা হচ্ছে 100 গ্রাম পার মোল। কারণ পরীক্ষাতে তোমাকে কি জিজ্ঞাসা করছে, সংকেতটা নির্ণয় করো, তাই না? তাহলে আমি যদি সংকেতটা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করা উচিত, দেখো তো আমরা কি জানি, M মানে কি, আণবিক ভরের কি যোগফল। তাহলে আমি যদি Mটা বের করে ফেলতে পারি, তাহলে তো আমি বুঝে ফেলবো যে এই Mটা আসলে কোন মৌলটা। তাহলে আমরা কি লেখা যায়, যে M প্লাস, বলো কার্বনের ভর হচ্ছে 12 প্লাস অক্সিজেন 16 ইন্টু কত 3, এই তিনটা জিনিসের যোগফল হচ্ছে কত 100। এই Mটা কোনটা, এই যে এই Mটা হচ্ছে আমাদের এই সংকেতের মধ্যে যে ধাতুটাকে ধরছি, আর এই Mটা হচ্ছে আমাদের কি আণবিক ভর। তাহলে এটাকে যদি হিসাব করো, তাহলে M এর মানটা আসবে হচ্ছে আমাদের 40। কিভাবে, এখানে 16 ইন্টু 3 যোগ হচ্ছে 12, 60, 100 থেকে 60 বাদ দিলে কত 40, বলো 40 ভরটা সাধারণত থাকে কার, ক্যালসিয়াম। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই কার্বনের যেটা, ধাতব কার্বনের যেটা, এটা অ্যাকচুয়ালি আসলে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। পরীক্ষা আসার মতো খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো সমতাকরণ বিক্রিয়া, H2SO4 এর মাধ্যমে KMnO4 ও ফেরাস সালফেটের বিক্রিয়ার কি লেখো, সমতাকৃত সমাধান লিখো। তাহলে সমতাকৃত সমাধান যদি লিখতে চাও, তাহলে তোমার অবশ্যই যে জিনিসটা জানা থাকা লাগবে, অর্ধ বিক্রিয়া সমীকরণগুলো গত ক্লাসে লিখে দিছি, আমি সরাসরি সলভ করতেছি। দেখো প্রথমে আসো ফেরাস সালফেটের জন্য, এটার জন্য কি এটা লেখা যায়, Fe2+ ইলেকট্রন ত্যাগ কইরা কি হয়, Fe3+ হয়। বাবা এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, এইচএসসি লেভেল এগুলো তোমরা খুবই ভালো মতো পড়ছো। যদি বিজারণ অর্ধ বিক্রিয়া লিখো, বলো KMnO4 এর জন্য কি পড়ছিলাম, KMnO4 অম্লীয় মাধ্যমে, এখানে ছিল 5 ইলেকট্রন প্লাস 8H+, উৎপাদে কি ছিল K প্লাস, প্লাস হচ্ছে Mn2 প্লাস হচ্ছে 4H2O। তোমাদের কাজ কিছুই না, দেখবা পার্ট 2 এর মধ্যে এই বিক্রিয়াগুলো সব লেখা আছে, তুমি খালি যে যৌগগুলো দিবে এগুলা লিখবা। এই H2SO4 হচ্ছে মাধ্যমের আপাতত কোনো কি নাই, কাজ নাই। লিখার পরে তুমি খালি ইলেকট্রন সংখ্যাকে সমান করবা। বলো এখানে কয় মোল ইলেকট্রন আছে, প্রথম বিক্রিয়াটাতে 1 মোল ইলেকট্রন, এখানে কয় মোল 5 মোল, তাহলে প্রথম বিক্রিয়াটাকে আমরা 5 দিয়ে কি করে দিই, গুণ করে দিই। গুণ করে দেওয়া জাস্ট খালি যোগ করে দাও। বলো বাম পাশে কে কে আছে,
KMnO4, এই যে KMnO4 প্লাস 5 ইলেকট্রন ক্যান্সেল, 5 Fe2 প্লাস প্লাস বলো এখানে 8s প্লাস, 8s প্লাস, বাম পাশে গুলো লেখা শেষ, ডান পাশে K প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস আছে কি 5 Fe3 প্লাস প্লাস হচ্ছে কি 4H2, এটাই অ্যান্সার। তুমি যদি চাও প্রয়োজনীয় সালফেট আয়ন যোগ করতে, তাহলে এখানে হয়ে যাবে যে এই পোর্শনটা লিখবো হচ্ছে ফেরাস সালফেট, সালফেট যদি যোগ করো এটা হয়ে যাবে H2SO4, তখন এখানে 8 না এখানে 4 বসাইতে হবে, এরকম ভাবে কি করতে পারবা, যোগ করে নিতে পারবা। এটা হচ্ছে সমতাকৃত সমাধান। দেখো আয়োডোমিতি ও আয়োডিমিতি বিক্রিয়া লিখো এবং মাত্রিক সম্পর্ক লিখো। মাত্রিক সম্পর্ক মানে হচ্ছে জারক আর বিজারক আর আয়োডিনের মধ্যে যে সম্পর্কটা, এটা আমরা গত ক্লাসে পড়ছি, গত ক্লাস বলতে হচ্ছে পার্ট 2 তে পড়ছি, তারপর আমি আরেকবার একটু দেখাই দেই। একটা হচ্ছে আয়োডিমিতি। আয়োডিমিতি জিনিসটা কি ছিল? আয়োডিমিতি বিক্রিয়াটা ছিল হইতেছে প্রমাণ আয়োডিনের সাপেক্ষে, এই যে প্রমাণ আয়োডিনের সাপেক্ষে থায়োসালফেটের যে ঘনমাত্রা নির্ণয়ের যে পদ্ধতি, এটা ছিল হচ্ছে আমাদের আয়োডিমিতি বিক্রিয়া, তাই না? কি বিক্রিয়া ছিল এটা? আয়োডিমিতি। তা দেখো তো এই সমতাকৃত সমাধানের ক্ষেত্রে মাত্রিক যে সম্পর্কটা, মাত্রিক সম্পর্ক মানে হচ্ছে কার জন্য কত মোল লাগতেছে বলো তো। সোডিয়াম থায়োসালফেট কয় মোল? 2 মোল সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 ইকুইভ্যালেন্ট। মাত্রিক সম্পর্কের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট দিব কত? 1 মোল, এখানে হচ্ছে কি আয়োডিন। এটা হচ্ছে আমাদের আয়োডিমিতি বিক্রিয়ার জন্য। বা আয়োডোমিতি যে বিক্রিয়াটা ছিল, আয়োডোমিতি বিক্রিয়ার জন্য আমরা সমীকরণটা কি পড়ছিলাম, যে কপার সালফেট প্লাস আয়োডিনের লবণ নিব, যেমন পটাশিয়াম আয়োডাইড, বিক্রিয়া কইরা CO2I2 প্লাস আয়োডিনকে মুক্ত করবে প্লাস এখান থেকে K2SO4 উৎপন্ন করবে। যদি সমতা বিধান করো, এখানে একটা 2 দাও, এখানে একটা 4 দাও, এখানে একটা 2 দেওয়া দাও। এই যে আয়োডিনটা যে মুক্ত হয়েছে, সংজ্ঞার মধ্যে অনেকবার পড়ছো, এর সাথে এখন আবার সোডিয়াম থায়োসালফেটের Na2S2O3 প্লাস হচ্ছে কি আয়োডিন, এগুলো সব কনসেপ্ট গত ক্লাসে বা পার্ট 2 তে আলোচনা করে আসছি, এই কারণে আমি আর ব্যাখ্যাতে যাইতেছি না, যা সমাধানটা লিখতেছি। প্লাস 2Na, তোমাকে বলছে এটার জন্য মাত্রিক সম্পর্ক লিখো। তাহলে খেয়াল করো তো, এখানে কপার 2 প্লাস কয় মোল আছে? 2 মোল। তাহলে মাত্রিক সম্পর্কটা লেখা যায় না এইভাবে, যে 2 মোল কপার 2 প্লাস, দেখো তো বাবা 2 মোল কপার 2 প্লাস থেকে কয় মোল আয়োডিন উৎপন্ন হয়েছে? 1 মোল আয়োডিন উৎপন্ন হয়েছে। তাহলে 1 মোল আয়োডিন, ওই 1 মোল আয়োডিনটা আবার কত মোল থায়োসালফেটের জন্য ব্যবহার করছো? 2 মোল। তাহলে 2 মোল থায়োসালফেট Na2S2O3, এটা হচ্ছে তাদের মধ্যে কি সম্পর্ক? মাত্রিক সম্পর্ক। আর এই দুইটা বিক্রিয়াকে একত্রে মিলায় বলা হইতেছে আয়োডোমিতি বিক্রিয়া। এটা হচ্ছে আয়োডোমিতি বিক্রিয়া। ওকে, দেখো কি বলছে, 10 গ্রাম লোহার একটা ওর মানে হচ্ছে আকরিক দেওয়া আছে, এটা একটা আকরিক দিছে, ভালো কথা। এটাকে কোথায় মিশাইছো? সালফিউরিক অ্যাসিডের দ্রবণের মধ্যে মিশানো হয়েছে। মিশানোর পরে তুমি 25 ml 0.5 দিয়া তাকে কি করছো? যোগ করছো। বলা হয়েছে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। মনে রাখবা, একটা বিক্রিয়ায় সবসময় বিশুদ্ধটা অংশগ্রহণ করবে। তোমাকে যে 10 গ্রাম লোহা দিছে, এটা কিন্তু ভেজাল, ভেজাল সহ, মানে এখানে বিশুদ্ধ আছে ভেজাল। তার মানে বিক্রিয়া যেহেতু বিশুদ্ধ অংশটা করে, আমরা আগে বিশুদ্ধটা বের করব। কইরা এটা থেকে বিশুদ্ধটা বাদ দিলে ভেজাল বেরোবে, পরে 100 দিয়ে গুণ করে দিলে আমাদের কি পার্সেন্টেজ বেড়ে চলে আসতেছে। তাহলে একটু লক্ষ্য করো তো, এখানে মোল রিঅ্যাকশনটা কি হবে? মোল রিঅ্যাকশনটা হইতেছে প্রথমে Fe যখন H2SO4 মিশাবে তখন উৎপন্ন হবে হচ্ছে কি ফেরাস সালফেট। এটা বিক্রিয়া করবে কার সাথে? KMnO4 এর সাথে। প্লাস কোন মাধ্যম? সালফিউরিক অ্যাসিড মাধ্যম, কারণ H2SO4 এর মধ্যে মিশাইছো। তাহলে এখান থেকে উৎপাদগুলা গত ক্লাসে শিখাইছি, উৎপাদগুলা কি কি হবে? একটা হচ্ছে পটাশিয়াম সালফেট প্লাস একটা হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট প্লাস ফেরাস সালফেট থাকলে লিখবো হচ্ছে ফেরিক সালফেট প্লাস হচ্ছে কি পানি। সমতা বিধান করতে হবে। সমতা বিধান করতে কি হলে কি করতে হবে? তুল্য সংখ্যা বিনিময়। তাহলে এখানে
এখানে তুল্য সংখ্যা আসবে হচ্ছে 5, এখানে আসবে কত 1। বলো এটা হচ্ছে কি পদার্থ? জারক পদার্থ। জারকে যতগুলো অক্সিজেন ততগুলো পানি। অক্সিজেন কয়টা? 4টা। তাহলে এখানে আমরা কয়টা পানি দিব? 4টা পানি দিয়ে দিব। ওকে, এখন বাকিগুলো মিলাও। বলো পটাশিয়াম একটা আছে বাম পাশে, এখানে 2টা, তাহলে এখানে একটা কি দেওয়া যায়? হাফ দেওয়া যায়। এমএন একটা, লোহা আছে এখানে 5টা, তাহলে এখানে যদি 5টা বানাইতে চাও তাহলে এখানে কত দিবা? 5/2। হাইড্রোজেন হয়ে গেছে 4h2, তাহলে এখানে একটা 4 দিলেই হইতেছে। তার মানে এটা হচ্ছে আমাদের জারক আর এটা হচ্ছে আমাদের কি? বিজারক। তাহলে আমি জাস্ট আমরা অনুপাত দিয়ে অঙ্ক করে ফেলতে পারবো। তার মানে আমরা কি এটা কি লিখতে পারি যে এন অফ জারক ডিভাইডেড বাই এন অফ বিজারক সমান সমান, বলো জারকের মোল সংখ্যা কত? 1, তাহলে 1 অনুপাত কত? 5। এখন আমার কার পরিমাণ চাইছে? ভেজালের পরিমাণ। আগে লোহার পরিমাণ বের করবো। বলো জারকটা এখানে কি? লোহা। Fe2+ হচ্ছে লোহা জারক। তার মানে কি এটা কি লেখা যায় যে 5 n এর পরিবর্তে W/m, যারা আর গুণ করলাম, এটা হচ্ছে Fe2+ ইকুয়াল, সরি উল্টাটা লিখে ফেলছি আমরা, কোনো সমস্যা নাই। দেখো এখানে জারকটা হইতেছে কোনটা? এটা হচ্ছে আমাদের জারক, এটা হইতেছে আমাদের, এটা হচ্ছে জারক, এটা হচ্ছে বিজারক। তাহলে এই যে জারক যেটা, বলো জারকের মূল সংখ্যা কত? 1। এই যে জারকের মূল সংখ্যা হচ্ছে 1, আর বিজারকের হইতেছে কত? এখানে 5, 1:, কত? 5। তার মানে এটা তো লেখাই যায় যে n অফ Fe2+ ডিভাইডেড বাই n অফ KMnO4 সমান সমান, বলো Fe2+ কয় মোল লাগছে? 5 মোল। তাহলে এখানে হচ্ছে আমাদের 5, এখানে হচ্ছে আমাদের 5, আর KMnO4 লাগছে কয় মোল? 1 মোল, এটা হচ্ছে 1। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি, W/m এটা হচ্ছে Fe2+ সমান সমান, যার আর গুণ করতেছি 5 ইন্টু V ইন্টু S, এটা হচ্ছে আমাদের KMnO4 এর জন্য। তাহলে W সমান সমান 5 ইন্টু, বলো ভি কত দিছে? 25 ml, বা 25 ml মানে হইতেছে 0.025 ইন্টু এস এর মান কত দিছে? 0.5 ইন্টু এম হচ্ছে 55.85, তার মানে আমরা ধরে নিলাম হচ্ছে 56। তাহলে এখান থেকে যদি ডাব্লুর মানটা সলভ করো, তো লক্ষ্য করো তো দেখো তো কত আসে। 0.5 ইন্টু 56, তার মানে 5 ইন্টু 0.025 ইন্টু এখানে কত লেখা যায়? 0.5 ইন্টু 56, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 28, বা 5 ইন্টু 25, তার মানে এটা হচ্ছে 0.125 ইন্টু হচ্ছে কত? 28, গুণ করছি আর কি দুইটা। বা 0.125 মানে হচ্ছে 1/8 ইন্টু কত? তাহলে 3/24, আর এখানে তো আছে 28, তার মানে এটা হচ্ছে 3.5 গ্রাম। এটা কিন্তু বিশুদ্ধ লোহা, এটা হচ্ছে বিশুদ্ধ লোহা। এখন চাইছে ভেজালের পরিমাণ চাইছে। তাহলে বলো ভেজাল বের করার নিয়মটা কি? নিচে হচ্ছে মোট, উপরে হচ্ছে বিশুদ্ধ, যেটা ভেজাল এটা হচ্ছে বিশুদ্ধ, ভেজাল ডিভাইডেড ইন্টু কত? 100। তাহলে পার্সেন্টেজ অফ কি চাইছে? ভেজাল। তার মানে পার্সেন্টেজ অফ ভেজাল। বলো তোমাকে যে নমুনাটা দিছে এটা মোট ভর কত? 10 গ্রাম। এই যে নিচে লিখছো 10। বলো এর মধ্যে বিশুদ্ধ হচ্ছে কত গ্রাম? 3.5, তার মানে 10 মাইনাস 3.5, এটা হচ্ছে আমাদের ভেজাল। পার্সেন্টেজ মানে হচ্ছে কত? 100। তাহলে ক্যান্সেলেশন যদি করো, এখানে আসবে হচ্ছে 10, এটা আসবে কত? 10 মাইনাস 3.5 মানে কত? 6.5 ইন্টু কত? 10, তার মানে 65% আসলে কি আছে? ভেজাল আছে। এটা হচ্ছে বিশুদ্ধর মান বেরিয়েছে, এটা হচ্ছে কিসের মান? ভেজালের মান। ওকে, পটাশিয়াম আয়োডাইড ও কপার সালফেটের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়াটি অর্ধ বিক্রিয়ার সাহায্যে লিখো। খেয়াল করো, এখানে পটাশিয়াম হচ্ছে -1 আর কপার হচ্ছে +2, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে কপার হচ্ছে +1। তাহলে আমরা কি এটা লিখতে পারি? +2 থেকে +1 হয়েছে, তার মানে বিজারণ হয়েছে। -1 থেকে 0 হয়েছে, তার মানে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। বলো I- থেকে I2 হয়েছে, তাহলে 2I- এর জন্য বাড়ছে না? তার মানে ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। বিজারণ অর্ধ বিক্রিয়া।
বিজারণ অর্ধবিক্রিয়া। লক্ষ্য করতে বাবা, বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে কি হয়েছে, কপার 2+ থেকে কপার হয়েছে। তাহলে এই যে কপার 2+ এখান থেকে হয়েছে হচ্ছে কপার প্লাস হয়েছে। তার মানে সে 1 মোল ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। তাহলে এক কাজ করে ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য এখানে 2 দিয়ে গুণ করে দাও। এখন যদি দুইটাকে যোগ করো তাহলে এটা কি ক্যান্সেল, তাহলে কি হইতেছে 2 কপার 2+ প্লাস 2i মাইনাস ডান পাশে কি 2 কপার প্লাস প্লাস হচ্ছে কি i2। এটাই হচ্ছে আমাদের কি জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে লেখা। এই যে অর্ধবিক্রিয়ার সাহায্যে পুরো বিক্রিয়াটা কি আয়নিকভাবে লিখলাম। দেখো 50 ml 0.3 মোলার দ্বিক্ষারীয় অ্যাসিডের দ্রবণে 200 ml 0.2 মোলার MOS ক্ষার, এমটা কি 39, তার মানে এটা হচ্ছে পটাশিয়াম, মানে এমটা হচ্ছে আমাদের কি পটাশিয়াম মিশ্রিত করা হলো। মিশ্রিত দ্রবণ প্রশমিত হবে কি, তোমাকে জিজ্ঞাসা করছে প্রশমিত হবে কি। তাহলে প্রশমিত হবে কি হবে না, এটার জন্য কিন্তু আমরা সহজ একটা সূত্র শিখছিলাম যে তুল্য মোল বের করব, বের করার পরে যারটা বড় হবে তার প্রকৃতি হচ্ছে সেটা। তাহলে একটু লক্ষ্য করো তো, দ্বিক্ষারীয় অ্যাসিড, অ্যাসিডের নাম দেওয়া নেই কিন্তু যেখানে যে দ্বি আছে এটার মানে হচ্ছে অ্যাসিডটার তুল্য সংখ্যা হচ্ছে আমাদের কত 2। ওকে, তাহলে একটু লক্ষ্য করো, আমরা NaE এটা আগে বের করি। বলো Na ভি কত 50 ইন্টু এস কত 0.3, তুল্য সংখ্যা হচ্ছে কত 2, তার মানে 100 ইন্টু 0.3, তার মানে হচ্ছে 30 মিলিমোল। এটা হচ্ছে অ্যাসিডেরটা। ক্ষারেরটা যদি বের করি আমরা N অফ বেস E ইন্টু বেস, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 200 ইন্টু কত 0.2 ইন্টু ক্ষারের তুল্য সংখ্যা হচ্ছে কত 1, তাহলে 200 ইন্টু 0.2 যদি লিখো 4, তার মানে এখানে লেখা যায় হচ্ছে 40 মিলিমোল। 200 ইন্টু 0.2 40 কত মিলিমোল। ফাইন। এখন বলো তো কে কম কে বেশি, অ্যাসিডটা কম ক্ষারটা বেশি। যেহেতু NaEA লেস দেন NbEb, তার মানে প্রকৃতি হচ্ছে কি ক্ষারীয়, তার মানে সম্পূর্ণরূপে প্রশমিত হবে না। বলছে মিশ্রণের প্রকৃতি পিএইচ গণনা করো। এখন তুমি যখন পিএইচটা গণনা করবা আগে বলো মিশ্রণের প্রকৃতি কি ক্ষারীয় না, তাহলে ক্ষারীয় যদি হয় তাহলে আগে আমার OS এর ঘনমাত্রা লাগবে মিশ্রণটার মধ্যে। তাহলে সামেশন অফ OH আয়নের ঘনমাত্রা, এই সামেশন কথাটা কেন ব্যবহার করছি, দুইটাকে যখন মিশাই দিছো তখন ক্ষার অবশিষ্ট আছে, ওই যে ক্ষার যে অবশিষ্ট আছে ওই অবশিষ্ট ক্ষারের ঘনমাত্রাটা আমরা বের করতেছি। তাহলে ঘনমাত্রাটা হচ্ছে দেখো তো কতটুকু অবশিষ্ট আছে, ক্ষার অবশিষ্ট আছে হচ্ছে 40 মাইনাস এখানে হচ্ছে কত 30 ডিভাইডেড বাই ভি টোটাল, তাহলে উপরে হচ্ছে 10 মিলিমোল। আর ভি টোটাল দেখো তো 50 আর 200, এখানে কত 250 ml, তাহলে এখানে আসতেছে 1 বাই কত 25, এত কি ঘনমাত্রা হচ্ছে এটা। ওকে, বলে এটা কার ঘনমাত্রা পাইছে, OH এর ঘনমাত্রা। এখন যদি আমরা পিএইচ বের করতে চাই তাহলে পিএইচ সমান সমান 14 মাইনাস POH, তাহলে লেখা যায় যে 14 মাইনাস POH মানে কি মাইনাস লগ OH এর কি ঘনমাত্রা, তাহলে 14 মাইনাস লগ OH এর ঘনমাত্রা কত 1/25, যদি বসাও যেটা আসবে এটা হচ্ছে আমাদের কি আনসার। এটা হচ্ছে কার, এই দ্রবণটার পিএইচ এর ভ্যালু। এটা নিজেরা করবা। 25% ভরের মানে W/W দিয়ে দেওয়া হয়েছে। জলীয় দ্রবণের ঘনত্ব দিয়ে দিছে 25 ডিগ্রিতে, তার মানে রো এর মান দিছে। অ্যাসিডের কি নির্ণয় করো, মোলারিটি নির্ণয় করো। আসলে এটা হচ্ছে কিসের সূত্রের অঙ্ক, বিয়ার-ল্যাম্বার্টের সূত্রের অঙ্ক। ডিইউতে আসতে পারে সহজ অঙ্ক। দেখো বিয়ার-ল্যাম্বার্টের সূত্রের ব্যাপারে আমরা হচ্ছে পার্ট 2 তে আলোচনা করছি ডিটেলস। এখানে একটু বলে রাখি যে বিয়ার-ল্যাম্বার্টের সূত্রের রূপগুলো আসলে কি কি। রূপগুলো হচ্ছে এরকম যে লগ আই নট ডিভাইডেড বাই আই নট মানে আপতিত আলোর তীব্রতা, আই হচ্ছে যেটা বের হয়ে ট্রান্সমিটেন্স হয়ে গেছে মানে বের হয়ে চলে গেছে, ইকুয়াল এপসাইলন সি
এল। এফসাইলন হচ্ছে শোষণ গুণাঙ্ক, সি হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, এল হচ্ছে পাত্রটার দৈর্ঘ্য। এটা সমান সমান আবার এটাও লেখা যায়, এ সমান সমান এফসাইলন সি এল। এটাকে বলা হয় অ্যাবজর্বেন্স। কি বলা হয়? অ্যাবজর্বেন্স। পার্ট টুটা একটু দেখে নিবা, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আবার আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে টি। টি সমান সমান লেখা যায় হইতেছে লগ। টি সমান সমান হচ্ছে এটা এভাবে যদি বলি, টি সমান সমান দেখো টি হইতেছে আই ডিভাইডেড বাই হচ্ছে আই নট ইন্টু হচ্ছে কত 100। তার মানে এটার মানে হইতেছে যে ধরো আপতিত আলোটা গেছিল হচ্ছে 100%। এই 100%-এর মধ্যে তুমি 80% আলো কি হয়েছে পাইছো, বের হয়ে চলে গেছে। তাহলে 20% কি হয়েছে, 20% কি হয়েছে শোষণ হয়ে গেছে। তাহলে বের হয়েছে আসলে কত পার্সেন্ট? 80%। এই কারণে এটিটাকে বলা হয়েছে ট্রান্সমিটেন্স অথবা প্রবাহতা। এই সূত্রগুলো আমার কাজে লাগবে। এন্ড কি বলছে, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, মানে এল এর মান দিছে, একটা নমুনা সেলের তার বর্ণালী ভিত্তিক বিশোষণ অ্যাবজর্বেন্স। অ্যাবজর্বেন্স মানে এর মান পাওয়া গেছে হচ্ছে এটা, বলছে দ্রবণের মোলার সহগ মানে এফসাইলনের মান হচ্ছে আমাদের এটা, ঘনমাত্রা কত। তাহলে আমরা কি জানি, এ সমান সমান এফসাইলন সি এল। তাহলে ঘনমাত্রা সি সমান সমান এ বাই এফসাইলন এল। বলো এর মান কত দেওয়া হয়েছে? এর মান হচ্ছে 0.156। এফসাইলনের মান কত? 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার কত 4 ইন্টু এল এর মান কত 1 সেন্টিমিটার। এটা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এটাকে তুমি যদি সলভ করো তাহলে এটা এখান থেকে আনসার চলে আসবে। ওকে, দেখো কি বলছে, 580 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পাত্র, বাবা এটা হচ্ছে এল। ইউভি সেলে বর্ণযুক্ত মধ্য দিয়ে আপতিত আলোর 80% কি হয়েছে, নির্গত হয়েছে। যেটা নির্গত হয়ে গেছে, ট্রান্সমিটেন্স হয়ে গেছে, এটা হচ্ছে টি এর মান। দেয়া বলছে ঘনমাত্রা কত। তাহলে বলো তো দেখি, আমরা তো এটাও তো লিখতে পারি যে আমরা কি জানি, লগ 1/t সমান সমান এফসাইলন সি এল। ঘনমাত্রা চাইছে, তার মানে সি চাইছে। তাহলে বলো তো দেখি, এখানে লগ টি এর মান হচ্ছে 80%, 80% মান হচ্ছে 0.8। এফসাইলনের মান দিয়ে দিছে 1 ইন্টু কত 10 টু দি পাওয়ার 4 ইন্টু ঘনমাত্রা সি বের করব, আর দৈর্ঘ্য কত 1। দৈর্ঘ্যটা সবসময় সেন্টিমিটারে নিয়ে কাজ করতে হবে। তাহলে এটা যদি সলভ করো তাহলে এখান থেকে কার মান চলে আসবে, সি এর মান। এই টাইপের অঙ্ক খুব একটা বেশি দেওয়ার কথা না। এই হচ্ছে রিটেনের জন্য তোমাদেরকে কিছু জিনিস দেখাই দিছি। আমি আবারও বলতেছি, রিটেনের মূল পড়া হচ্ছে ওই কম্প্যাক্ট যে এমসিকিউ ক্লাস নেওয়া হয়েছে পার্ট 1 আর পার্ট 2। এটা যদি ভালো মতো পড়ো তাহলে রিটেন হয়ে যাবে। আর এই টাইপের প্রশ্নগুলো দেখবে, এবং বোর্ড পরীক্ষার অবশ্যই ক এবং ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো পড়ছিল এগুলো পড়ে যাওয়া। যেমন তোমাকে প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটা তাপমাত্রার উপর, যেমন মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, এটা কি করো ব্যাখ্যা করো। বলবে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাদের একটা তালিকা তৈরি করো। এই জিনিসগুলো তোমাকে জিজ্ঞাসা করবে। তো আসলে পড়া কিন্তু আসলে অনেক, কিন্তু তুমি একটু সিস্টেম করে একটু ভালোভাবে যদি একই জিনিস বারে বারে পড়ো তাহলে দেখবো তোমার জিনিসটা আসলে কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে, প্রিপারেশনটা ভালো হবে। আমরা মাত্র কি করলাম, একটা চ্যাপ্টার শেষ করলাম। এখন আরেকটা কথা একটু বলে রাখি, গত ক্লাসে হয়তো বলছি যে আমাদের ওই ল্যাবরেটরির যে নিরাপদ ব্যবহার, ওই পার্টটাও আমাদের আসলে ছিল। ওই পার্টটা হচ্ছে আমরা আলাদা করে কি করব, আপলোড করে দিব। কারণ ওটা সহ যদি নেই তাহলে জিনিসটা আর অনেক লম্বা হয়ে যাবে ক্লাসটা। ওটা আলাদা করে আমরা কি করব, আপলোড করে দিব। ওই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের মধ্যে রিটেন এমসিকিউ দুটো একসাথে সলভ করে ফেলবো। ওকে, এই হচ্ছে তোমাদের রিটেনের জন্য ক্লাস। আশা করি সবাই ভালো থাকবা, সুন্দর মতো পড়ালেখা করো, খুবই হার্ড ওয়ার্ক করো, যাতে ভবিষ্যতে একটা না একটা ভালো ফলাফল অবশ্যই চলে আসে। ভালো থাকো সবাই।